আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মণ্ডলীগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং যেটার আবেদন শুরু হবে 22 তারিখ থেকে। তো এই বিজ্ঞপ্তির কয়েকটি বিষয় নিয়ে সকলের মাঝে ধোঁয়াশা রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। আসলে পুলিশ ভেরিফিকেশন বিষয়টা কি এবং এটা কি অনলাইনের মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে কিনা অফলাইনের মধ্যে করতে হবে, পাশাপাশি কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে তার একটি নমুনা নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাই আশা করব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত পাশে থাকবেন। তো আমরা যদি আপনাদের বিজ্ঞপ্তিটি যদি একটু দেখি, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হতে পারবো যে আসলে পুলিশ ভেরিফিকেশনের বিষয়টা কি বলা হয়েছে। তো এখানে 11 নম্বর যে পয়েন্টটা, সেখানে পুলিশ ভেরিফিকেশনের ফর্মের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে এখানে লেখা আছে যে পুলিশ ভেরিফিকেশন ফর্ম প্রত্যেক আবেদনকারীকে ই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সময় পুলিশ ভেরিফিকেশন ফর্মটি যথাভাবে পূরণ করতে হবে, নতবা তার আবেদনটি ফর্মালি বাতিল বলে গণ্য হবে। তো বিষয়টা হচ্ছে, আপনারা যখন 22 তারিখ থেকে আবেদনটা শুরু হবে, সেখানে যখন আবেদনটা করবেন টেলিটকের মাধ্যমে, সেই টেলিটকের মাধ্যমে আবেদন করার সময় পুলিশ ভেরিফিকেশন নামের একটা আলাদা ফর্ম থাকবে যেখানে সংযুক্ত, সেই ফর্মটা কিন্তু আপনাদের পূরণ করতে হবে। তো এই বিষয়টি এই বছর কিন্তু নতুনভাবে অ্যাড হলো যে অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করা, কিন্তু বিগত যে গণবিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু অনলাইনের মাধ্যমে এই ফর্ম পূরণ বিষয়টা ছিল না। আমরা যদি বিগত গণবিজ্ঞপ্তিটি দেখি, যে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি, এইখানে যদি তাকাই, এখানে তাকালে বুঝতেই পারবো যে এইখানে একটা পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে আলাদা একটা সেকশন বা আলাদা একটা ফর্ম দিয়ে ফেলছে, তাই না? যেখানে এরকম ভাবে বিষয়টা এই যে এরকম ভাবে দেওয়া আছে। তো এই ফর্মটি তখন আমাদের কি করতে হতো, তখন আমাদের এটাকে ডাউনলোড করে বা প্রিন্ট করে এটা কমপ্লিট করার পর, মানে পূরণ করে আমরা তখন কিন্তু এনটিআরসিতে জমা দিব। ওই এনটিআরসি তখন তারা দেখে সেটাকে আবার এসবিতে পাঠাতো, সেই এসবি থেকে পুলিশ ভেরিফিকেশন হয়ে আবার এনটিআরসিতে প্রতিবেদন প্রদান করত। কিন্তু বর্তমানে বিষয়টা এরকম হবে না, বর্তমানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ যখন আপনারা 22 তারিখ থেকে যেই অনলাইনের মাধ্যমে যে অ্যাপ্লিকেশনটা শুরু হবে, সেই অ্যাপ্লিকেশনের সাথেই নতুন একটা হয়তো বা পেজ অ্যাটাচ থাকতে পারে, যেখানে পুলিশ ভেরিফিকেশন ফর্ম নামে সেম এরকমই একটা ফর্ম থাকতে পারে, যেটা অনলাইনের মাধ্যমেই আপনাদের পূরণ করতে হবে। তো এই হলো বিষয়টি, ঠিক আছে? তো বিষয়টি এতটুকু ক্লিয়ার হয়ে গেছে যে এই বিষয়টা হচ্ছে আমাদের অনলাইনের মাধ্যমে করতে হবে, এবং অনলাইনের মাধ্যমে সরাসরি ওই এসবিতে টেলিটকের মাধ্যমে কিন্তু আমাদের এসবিতে চলে যাবে, সেই এসবি থেকে তারা রিপোর্ট প্রদান করবে আমাদের এনটিআরসিতে। তো এই বিষয়ে যদি আমরা একটা আমি কালকে একটা দেখছিলাম, সেটা হচ্ছে নিউজ, যে নিউজটা যদি একটু পড়ি, একটু দেখেন, খেয়াল করেন যে ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ ছিল যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। দ্রুত ভেরিফিকেশন সম্পন্ন করতে এই পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানতে চাইলে, এই যে এখানে মূল পয়েন্টটা খেয়াল করেন, যে জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে ক্যাম্পাসকে বলেন, পূর্বে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করে এনটিআরসিতে জমা দিতে হতো, তবে নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে ফর্ম পূরণের পর এটি টেলিটকের মাধ্যমে সরাসরি এসবির কাছে চলে যাবে, পরবর্তী এসবি ভেরিফিকেশন সম্পন্ন করে প্রতিবেদন জমা দেবে। তাহলে বুঝলাম, আগে কিন্তু আমাদের এটা আমাদের লিখে সেটা হচ্ছে এনটিআরসিতে জমা দিতে হতো, সেই এনটিআরসিতে থেকে সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের জন্য এসবির কাছে চলে যেত, সেই এসবি আবার রিপোর্টটা প্রদান করতো ইসের কাছে, তো আপনার হচ্ছে এনটিআরসি এর কাছে। কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমেই আপনারা ফর্ম পূরণ করবেন, হ্যাঁ, এই পুলিশ ভেরিফিকেশনের ফর্ম, সেটা সরাসরি টেলিটক এসবির কাছে পাঠিয়ে দেবো, সেই এসবি সেটা ভেরিফিকেশন করে, অর্থাৎ পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করে তারা কিন্তু এনটিআরসির কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? তো এই ছিল বিষয়টা, যে অনলাইনের মাধ্যমে এই আপনাদের এই বিষয়টা কমপ্লিট হবে, যেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন। এখন
আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে পুলিশ, এই যে বিষয়টা হচ্ছে এরকমই থাকতে পারে, আপনাদের যে ফর্মটা থাকবে সেই ফর্মের মধ্যে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্ম, সেখানে এরকমভাবে একটা ফর্ম অ্যাড থাকতে পারে। এই ফর্মটা কিভাবে কমপ্লিট করবেন সেই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা করব। তো চলেন আমরা এই ফর্মটি আগে একটু ডাউনলোড করে নিই, ঠিক আছে? তো এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের পূর্বের, অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে ভেরিফিকেশন ফর্মটা ছিল সেম এরকম ছিল। এই বছরও এই জিনিসটাই থাকতে পারে, জাস্ট এটা অনলাইনে অ্যাটাচ থাকবে, সেখানে অনলাইনে পূরণ করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি প্রথম থেকে দেখি, প্রথম ভাগ প্রার্থী নিজে পূরণ করিবেন। তবে প্রথমে এখানে একটু স্পেস ফাঁকা আছে, যে প্রার্থী যে পদে নিযুক্ত হইবেন সেই পদের নাম, অর্থাৎ আপনি কোন পদে নিযুক্ত হইতে যাচ্ছেন সেই পদের নামটা এখানে দিতে হবে। দিতে পারেন ইংরেজি সহকারী শিক্ষক ইংরেজি অথবা সহকারী শিক্ষক বাংলা, এরকম ভাবে এটা পূরণ করতে হবে। যদি আমরা একটু নমুনাটা দেখি, এই যে এরকম ভাবে আপনারা লিখতে হবে সহকারী শিক্ষক ইংরেজি, ঠিক আছে? আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী পদের নামটা লিখে দেবেন এখানে, ঠিক আছে? তারপরে পরের বিষয়টা হচ্ছে প্রার্থীর ডাকনাম। এখান থেকে ডাকনাম থাকিলে তৎসহ পুরো নাম স্পষ্ট করে ও জাতীয়তা, অর্থাৎ আপনার নামটা ডাকনাম সহ লিখতে হবে। যেমন আমার নাম হচ্ছে এমডি ইমাম হোসেন বা মোহাম্মদ ইমাম হোসেন, ডাকনাম ইমন। তো এরকমভাবে আপনাদের নামটা এবং জাতীয়তা বাংলাদেশে সেটা উল্লেখ করে আপনাদের লিখতে হবে। প্রার্থিক নিবন্ধন পরীক্ষার রোল, আপনার রোল নাম্বারটা, নিবন্ধন পরীক্ষার যে রোল নাম্বারটা, ঠিক আছে? অবশ্যই মনে রাখতে হবে নিবন্ধন এর যে রোল নাম্বারটা সেটা দিতে হবে, এবং বেচ কততম, 18তম শিক্ষক নিবন্ধন নাকি 17তম নাকি 16তম, সেই বিষয়গুলো উল্লেখ করতে হবে। তাহলে একটু যদি আমরা দেখি, এরকম ভাবে পূরণ করতে হবে যে ডাকনাম থাকিলে এইভাবে মোহাম্মদ আব্দুল করিম, জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, ডাকনাম এখানে যদিও লেখা হয়নি। তারপরে পিতার নাম চাকরিতে থাকিলে পদের নাম ও জাতীয়তা, আপনার পিতার নাম পুরোপুরিভাবে লিখবেন। আর যদি কোনো চাকরিতে জয়েন থাকলে, অর্থাৎ সরকারি কোনো চাকরিতে অবস্থান করলে সেই পদের নাম এবং কোন মন্ত্রণালয় আছে সেই বিষয়গুলো লিখতে পারেন। তো এই বিষয়টা যদি একটু দেখি, দেখেন এখানে আছে যে পিতার পুরো নাম, এখানে পিতার নাম লেখা আছে আব্দুল মান্নান, চাকরিতে থাকিলে পদের নাম সরকারি কর্মকর্তা, জাতীয়তা বাংলাদেশি। এরকম ভাবে আপনারা পূরণ করে দিতে পারেন, হ্যাঁ। তারপরে যদি আমরা একটু দেখি, সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা। এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয় আপনাদের মাঝে, যে স্থায়ী ঠিকানা কি দেবো, বর্তমান ঠিকানা কি দেবো, এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের বলবো যে স্থায়ী ঠিকানাটা অবশ্যই এনআইডিতে যেটা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ। এনআইডিতে যেই স্থায়ী ঠিকানাটা আছে বা যেই ঠিকানাটা আছে সেটা আপনি দিতে পারেন। মেয়েদের ক্ষেত্রে সেটা যদি বাবার বাড়ি হয় বাবার বাড়ি দিতে পারেন, শ্বশুর বাড়ি যদি এনআইডি হয়ে থাকে শ্বশুর বাড়িটা দিয়েন, সমস্যা নাই। তারপর বর্তমান ঠিকানা, যেটা হচ্ছে আপনার বর্তমানে যে স্থানটা যেখানে থাকেন সেই বর্তমান ঠিকানাটা এখানে দিতে হবে, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে যদি আপনার এনআইডিতে বাবার বাড়ি থেকে স্থায়ী ঠিকানা বাবার বাড়ি দিতে পারেন, আর বর্তমান বাসস্থানের ঠিকানা হচ্ছে আপনার শ্বশুরবাড়ির যে স্থায়ী ঠিকানাটা সেটা দিতে পারেন। এগুলো নিয়ে কোনো ঝামেলা হবে না আশা করি, কারণ পুলিশ যে ভেরিফিকেশনটা করবে সেটা পুলিশই কিন্তু আপনাকে খুঁজে নেবে, আপনার এত চিন্তা ভাবনা করতে হবে না, ঠিক আছে? আপনার জাস্ট যে মোবাইল নাম্বারটা দেবেন, মোবাইল নাম্বারটা সক্রিয় রাখতে হবে, হ্যাঁ। তারপরে তো এই দুইটা বিষয় বুঝলাম, প্রথমে গ্রাম দিতে হবে, ডাকঘর, থানা, জেলা, ঠিক আছে? তো এখানে যদি একটু দেখি, এই যে এইভাবে, হ্যাঁ, যেটা হচ্ছে গ্রাম কল্যাণপুর, ডাকঘর ত্রিমণিহাট, থানা লালপুর, জেলা নাটোর, এভাবে লেখা হয়েছে। বর্তমান ঠিকানা ও যোগাযোগ, এই যে বাড়ি নম্বর এখানে এরকম ভাবে লেখা হয়েছে, যোগাযোগ নম্বর এখানে একটা নাম্বার দিতে হবে, নাম্বার দিয়ে দিন। তারপরে যে পরের যে বিষয়টা, পরেরটা হচ্ছে প্রার্থী যেই সব স্থানে বিগত 5 বছরে 6 মাসের অধিক অবস্থান করিয়াছেন সেই সব স্থানের ঠিকানা, মানে গত 5 বছরে 6 মাসের বেশি অবস্থান করছে এরকম জায়গাগুলা। মনে করেন আপনি গত 5 বছরে ঢাকার মিরপুরে মনে করেন 1 বছর 2 বছর থাকছেন, আবার মনে করেন আপনি গুলিস্তানে, হ্যাঁ, গুলিস্তানে আপনি 4-5 বছর না 2-3 বছর থাকছেন। তো সেই স্থানগুলোর নাম, কত তারিখ থেকে থাকছেন, কত তারিখ পর্যন্ত থাকছেন, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো এইরকম ভাবে যে যদি দেখি ঠিকানা, যে মিরপুর 11 ঢাকা, তারিখ এত তারিখ হইতে এত তারিখ, আবার শাহবাগ ঢাকায় থাকছে, এত তারিখ হতে বর্তমান পর্যন্ত আছে, এরকম ভাবে কিন্তু আপনারা পূরণ করে দিতে পারেন। পরেরটা জন্ম তারিখ, প্রার্থীর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হইয়া
থাকিলে উক্ত সার্টিফিকেটের বয়স লিখিতে হইবে। অর্থাৎ এখানে মূল কথা হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা লিখতে হবে। জন্ম তারিখটা আপনি সুন্দরভাবে লিখে দিবেন। তারপরেরটা যদি দেখি জন্মস্থান, জন্ম তারিখটা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী দিন। এনআইডির সাথে সার্টিফিকেটের জন্ম তারিখটা মিল রাখা ভালো, মিল না থাকলে আবার ঝামেলা। পরেরটা হচ্ছে জন্মস্থান। জন্মস্থান মানে কোথায় আপনি জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে এরকম একটা জন্মস্থান যেটা দিয়ে দিবেন, যেটা আপনার যেটা হচ্ছে স্থায়ী ঠিকানা, এরকমই জন্মস্থান হতে পারে, ওইরকম ভাবে দিয়ে দিবেন। পরেরটা প্রার্থীর 15 বছর হইতে যেসব বিদ্যালয় অথবা মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় অধ্যয়ন করেছেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম এবং উল্লেখযোগ্য শিক্ষাগত যোগ্যতা। মনে করেন আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিলেন, তারপর হচ্ছে সেই বিদ্যালয়ের নাম, একটা বিদ্যালয়ের নাম দিলেন, আমারটা আমি দিলাম বা আপনারটা আপনি দিলেন। লেখার পরে এখানে রোল নাম্বার লিখতে হবে। এসএসসি পরীক্ষার রোল নাম্বার দিলেন, উত্তীর্ণ হওয়ার সন, কত সালে আপনি উত্তীর্ণ হয়েছেন এবং আপনার বিভাগ কি অর্জন করেছিলেন, মানে কোন রেজাল্টটা কি ছিল, এরকমভাবে এসএসসিটা দিতে পারেন এবং একইভাবে অনার্স কোন কলেজ থেকে করেছেন সেটাও দিতে পারেন। তো এগুলা যদি একটু দেখি আমরা, এরকমভাবে এসএসসি, এইচএসসি, স্নাতক বা সম্মান, এরকমভাবে আপনারা কিন্তু পূরণ করতে পারেন। তারপরে হচ্ছে 9 নং কোনো সরকারি, আধা সরকারি, আধা স্বায়ত্তশাসিত স্থানীয় সরকারের সংস্থা সহ বেসরকারি প্রতিষ্ঠানে প্রার্থী পূর্বে চাকরি করিয়া থাকিলে উহার পূর্ণ বিবরণ ও ঠিকানা সেগুলো পরিত্যাগের কারণ। অর্থাৎ আপনি যে এর আগে কোন কোন অফিসে বা কোন কোন প্রতিষ্ঠানে জয়েন ছিলেন সেগুলা প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, কত তারিখ থেকে কত তারিখে জয়েন ছিলেন সেটা লিখতে হবে এবং কেন সেখান থেকে আবার পরিত্যাগ করছেন বা বর্তমানে আছেন কিনা সেটা লিখতে হবে। তো এরকম ভাবে আপনি লিখতে পারেন যে আচ্ছা, এটা আপনি আপনার মতো ভাবে লিখতে পারেন, হ্যাঁ, যদি থাকে তাহলে ওরকম ভাবে লিখে দিতে। তারপরে হচ্ছে 10 নম্বর বিষয়টা হচ্ছে ফৌজদারি, রাজনৈতিক বা অন্যান্য মামলা গ্রেফতার, অভিযুক্ত, দণ্ডিত বা নজরদারি বা বহিষ্কার হয়েছেন কিনা উহা থাকিলে তারিখ সহ পূর্ণ বিবরণ, অর্থাৎ আপনার নামে কোনো মামলা এরকম কিছু আসে কিনা সেটা কিন্তু লিখতে হবে যদি থাকে। তো এখানে বেশিরভাগই না লিখতে হবে, কারণ মামলা টামলা থাকলে আবার ঝামেলা হয়, তো না। তারপরে এখানে 11 নম্বর নিকট আত্মীয় স্বজনের কেহ, অর্থাৎ ভাই, ভগ্নী, আপন, চাচা, শ্বশুরের দিক থেকে আত্মীয় স্বজন বাংলাদেশ সরকারি চাকরিতে নিযুক্ত থাকিলে তাদের পদের নাম ও কর্মসংস্থানের উল্লেখপূর্ব বিবরণ। আত্মীয় স্বজনের নাম লিখতে হবে এবং সরকারি চাকরির কথা কিন্তু বলছে, হ্যাঁ, পদের নাম লিখে এখানে কর্মস্থল লিখতে হবে। তো এখানে একটু দেখেন, এইভাবে পূরণ করতে পারেন যে আত্মীয়ের নাম রফিকুল ইসলাম, পদের নাম সিনিয়র শিক্ষক, কর্মস্থল কল্যাণপুর সরকারি হাই স্কুল। এরকম ভাবে একজনের নাম কিন্তু আপনি আত্মীয় স্বজন কিন্তু হতে হবে, আত্মীয় স্বজনের পদবি কোন পদে আছে এবং কর্মস্থান কোথায় সেটা দিতে হবে। 12 নম্বর প্রার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বশেষ অধ্যয়ন করিয়াছেন উহার প্রদানের নিকট হইতে একটি চরিত্রগত সার্টিফিকেট এর সঙ্গে দিতে হবে। সর্বশেষ যেখানে ছিলেন, অর্থাৎ আপনার যে মাস্টার যেখানে যেই কলেজ থেকে করছেন বা অনার্স যেই কলেজ থেকে করছেন সেখান থেকে একটা সার্টিফিকেট, চরিত্র সনদ, যেটা হচ্ছে প্রশংসাপত্র বলা হয়, সেটা নিয়ে আসবেন, নিয়ে এসে সংযুক্ত করে দিবেন, সংযুক্ত লিখে সংযুক্ত করে দিবেন। প্রার্থীর চরিত্র পূর্ণ বিবরণের সাক্ষ্য সম্পর্কে সাক্ষ্য দিতে পারেন কিছু প্রার্থীর সহিত আত্মীয় স্বজনের সূত্রে আবদ্ধ নহেন এমন 2 ব্যক্তির ঠিকানা সহ, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন কেউ হবে না, এরকম 2জন ব্যক্তির নাম লিখতে হবে যারা কিন্তু আপনার সম্পর্কে জানে, আপনার সম্পর্কে ভালো কিছু দিতে হবে। এইখানে ভালোভাবে বিষয়টা খেয়াল করতে হবে। এইখানে আপনারা এরকম কারোর নাম দেবেন না যে ব্যক্তি আপনাকে চিনেই না বা আপনার নাম, আপনার বাবার নাম বা আপনার দাদার নাম পর্যন্ত বললেও আপনাকে চিনতেছে না, এরকম ব্যক্তির নাম কিন্তু দেওয়া যাবে না। আবার আত্মীয় স্বজনও কিন্তু হতে হবে না, আত্মীয় স্বজন বাধা দিতে হবে, ঠিক আছে। আপনার পাশের হয়তো বা কোনো বড় পরিচিত কেউ যারা কিনা আপনাকে স্নেহ করে, আদর করে, এরকম ব্যক্তিদের নাম এবং ঠিকানা কিন্তু আপনি দিবেন, যাতে করে আপনার নামে ভালো কিছু বলে, ঠিক আছে। পরেরটা বিবাহিত বা অবিবাহিত, এই বিষয়টা হচ্ছে আপনি বিবাহিত কিনা সেটা লিখতে হবে। যদি বিবাহিত হন বিবাহিত এবং স্ত্রীর নাম সাথে দিয়ে দিতে পারেন, আর অবিবাহিত হলে অবিবাহিত। তো এরকম ভাবে সবকিছু লেখার পর এখানে আপনার স্বাক্ষরটা দিয়ে পুরোটা জমা দিতে হবে। তো এই ছিল আপনাদের পুলিশ ভেরিফিকেশনের যে পূর্বের ফর্মটা, সেটা এরকম ভাবে
তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে একইভাবে হয়তোবা এই ফর্মটাই আপনাদের অনলাইনে সংযুক্ত থাকবে যখন ই অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ অনলাইনে 22 তারিখ থেকে যে আবেদনটা শুরু হবে সেইখানেই আপনি এই ফর্মটা হয়তোবা পাবেন। ঠিক আছে, সেখানে গিয়ে কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করতে হবে। তো এই ছিল ফর্মের বিষয়গুলো। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কথা হবে নতুন আরেকটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।